ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আগের ভিডিওতেই বলেছিলাম তোমাদেরকে যে তোমাদের যাদের এনটিপিসি পরীক্ষা আছে তারা কিন্তু অন্যান্য তাদের আগে যেসব পরীক্ষাগুলো হয়েছে তাদের সেই সমস্ত শিফটের কিন্তু অ্যানালাইসিসগুলো দেখে যাও, এতে তোমাদের পরবর্তীকালে বিভিন্ন উপকার হবেই, গ্যারেন্টি। এবং দেখা গেছে কি 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখে যেসব পরীক্ষাগুলো হয়েছে, 9 তারিখে যেসব পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু কোশ্চেন অলরেডি রিপিট চলে আসতে শুরু করেছে। এবং তোমাদের যাদের ধরো 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ পরীক্ষা আছে তারা কিন্তু তাদের আগেকার শিফটের, অর্থাৎ তোমাদের যদি 15 তারিখ পরীক্ষা থাকে তাহলে তুমি আগেকার যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই সব পরীক্ষার সমস্ত শিফটের অ্যানালাইসিস কিন্তু তুমি দেখে যাও, কোশ্চেন হুবহু সেখান থেকে তুমি কমন পাবে, একদম গ্যারেন্টি। আর আজকে এই ভিডিওতে 9 জুনে যে সমস্ত পরীক্ষা হয়েছিল, 1, 2, 3, 3টে শিফটে পরীক্ষা হয়, এই 3টে শিফটের যতগুলো কোশ্চেন জিকে থেকে বলো আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলো সমস্ত কোশ্চেনই কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে অনেকটা বেনিফিট তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন কী ছিল দেখো, সম্প্রতি অনুষ্ঠিত 2025 সালে দিল্লি বিধানসভার উপনির্বাচনে কোন দল সর্বাধিক সংখ্যক আসন জিতে সরকার গঠন করেছিল? আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস নাকি বহুজন সমাজ পার্টি? তো এর জন্য সঠিক হতে হবে অপশান বি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি। কী বলছে দেখো, 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে 5ই ফেব্রুয়ারি 2025 তারিখে দিল্লি অনুষ্ঠিত হয়, যেখানে দিল্লি বিধানসভার সকল 70 জন সদস্য নির্বাচিত হয় এবং এর ফলাফল হয় 2025-এর 8ই ফেব্রুয়ারি। ভারতীয় জনতা পার্টি 48টি সিট, অর্থাৎ বিজেপি 48টি সিট জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 70টি আসনের মধ্যে 48টি আসন একাই জিতেছিল। এইভাবে 27 বছর পর কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি। 19 ফেব্রুয়ারি বিজেপি শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোন প্রতিষ্ঠানে শ্রী রামকৃষ্ণন সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ প্রতিষ্ঠা করেছে? আইআইটি দিল্লি, আইআইটি কানপুর নাকি আইআইটি মাদ্রাজ নাকি আইআইটি বেঙ্গালুরু? তো এর জন্য সঠিক উত্তর হবে আইআইটি মাদ্রাজে কিন্তু নতুন একটা ইসরো তাদের এই যে প্রতিষ্ঠানটা করেছে সেটা আইআইটি মাদ্রাজে। ব্যাখ্যা কী বলছে দেখো, মহাকাশ প্রযুক্তিতে গবেষণার প্রচারের জন্য ইসরো আইআইটি মাদ্রাজে সিএস রামকৃষ্ণন সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করে। ইসরো চেয়ারম্যান বর্তমানে রয়েছে ভি নারায়ণ, এই কেন্দ্রের কিন্তু উদ্বোধন তিনিই করেন। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি অবিনাশ জামওয়াল 2025 সালে বিশ্ব বক্সিং কাপে কোন ওজন বিভাগে রৌপ্য জিতেছেন? 60 কেজি, 65 কেজি, 70 কেজি নাকি 75 কেজি? তো এটার জন্য সঠিক হতে হবে অবিনাশ জামওয়াল বিশ্ব বক্সিং কাপে 25 কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন, অর্থাৎ সিলভার। ফাইনালে হেরে গেলেও সেমিফাইনালে তিনি ইতালির বক্সারকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন কী ছিল দেখো, এমএস এক্সেলে নতুন একটা ফাইল খুলতে হলে প্রথমে কোন ট্যাবটাকে তোমাকে ক্লিক করতে হবে? হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ফাইল ট্যাব নাকি ভিউ ট্যাব? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার ফাইল ট্যাব। দেখো তুমি যদি এমএস এক্সেলে একটা নতুন ফাইল খুলতে চাও তাহলে তোমাকে কিন্তু প্রথমে ফাইল ট্যাবে ক্লিক করতে হবে। পরবর্তী প্রশ্ন কী ছিল দেখো, মেন্ডেলিভ মৌলগুলিকে তাদের গুণগত বৈশিষ্ট্যের ভিতরে কোন দিকে সাজিয়েছিলেন? শুধুমাত্র অনুভূমিকভাবে, শুধুমাত্র উলম্বভাবে নাকি তির্যকভাবে নাকি সার্কুলারি? দেখো কী বলছে, মেন্ডেলিভ মৌলগুলিকে তাদের রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উলম্ব স্তম্ভে সাজিয়েছিলেন, অর্থাৎ এই খাড়াখাড়িভাবে সাজিয়েছিলেন, যেগুলিকে বলা হতো গ্রুপ। তিনি পর্যায়ক্রমিকতার নীতি অনুসারে সারণীতি প্রস্তুত করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন পাহাড়টি মেঘালয়ের মালভূমির অন্তর্গত নয়? গারো, খাসি, জয়ন্তিয়া নাকি আরাবল্লী? তো এটার জন্য সঠিক উত্তর হবে আরাবল্লী, কারণ আমরা জানি গারো, খাসি, জয়ন্তী এটা রয়েছে, কারণ আমরা সবাই জানি এটা যদি ভারতের ম্যাপ হয় তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া এই পাহাড়গুলো কিন্তু এই উত্তর পূর্ব অঞ্চলে রয়েছে, আর যে আরাবল্লী পর্বত রয়েছে সেটা কিন্তু এই সব জায়গাতে রয়েছে। একটু ব্যাখ্যাটা দেখে নাও, গারো, খাসি আর জয়ন্তিয়া সবই রয়েছে ভারতের উত্তর পূর্ব দিকে, অর্থাৎ মেঘালয়ের অংশ যা উত্তর পূর্ব ভারত দিকে অবস্থিত, যেখানে আরাবল্লী পাহাড় রাজস্থান এবং হরিয়ানা অঞ্চলে পাওয়া যায় এবং মেঘালয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন কী বলছে, নিচের কোন কার্যকলাপের জন্য মরুকরণের জন্য দায়ী নয়? অর্থাৎ তুমি কোনটা করলে তোমার মরুটা, যে মরু স্থান আছে সেগুলো বৃদ্ধি পাবে না, অর্থাৎ মরু ইনক্রিজ হবে না, ডিক্রিজ হবে। অর্থাৎ কী করলে তোমার মরুকরণ হবে না, বেশি মরুকরণ হবে না, মরুকরণটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। অতিমাত্রায় চারণ, অর্থাৎ তুমি একটা যে কোনো স্থানে বেশি পরিমাণে যদি পশু চারণ করো তাহলে বন উজাড়, যদি বনকে উড়িয়ে দাও বা ভেঙে ফেলো, গাছপালা কেটে ফেলো, এরকম টাইপের। ভারসাম্যহীন সেচ, তুমি যদি আনলিমিটেডভাবে জল সেচ ব্যবহার করো
এবং স্থানীয় গাছ লাগানো। তো এটার জন্য সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি কি, যদি আমরা বেশি মাত্রায় পশুচারণ করি তাহলেও সেটা মরুকরণের জন্য দায়ী। বন যদি আমরা কেটে ফেলি সেটা তার জন্যও মরুভূমি হয়। আর যদি আমরা ভারসাম্যহীনভাবে সেচ করি সেখানেও কিন্তু মরুভূমি সৃষ্টি হতে পারে। একমাত্র গাছ যদি আমরা লাগাই তাহলেই কিন্তু মরুকরণ হবে না, অর্থাৎ মরুভূমি সৃষ্টি হবে না নতুনভাবে, সেখানে নতুনভাবে বন অঞ্চলের সৃষ্টি হবে। তো এগুলো হচ্ছে তোমার বেসিক নলেজের ওপর। তুমি যদি এগুলো নাও পড়ে যাও তখন তুমি অপশানগুলো এলিমিনেট করে কিন্তু অটোমেটিকলি তুমি এগুলোর অ্যান্সার দিতে পারবে, যদি একটু সামান্য ভাবো তাহলেই হবে। দেখো, পরিবেশগত স্থিতিশীল করার জন্য মরুকরণ রোধ করার জন্য স্থানীয় গাছ লাগানো একটি কার্যকরী উপায়। বিপরীতে অতিরিক্ত চারণ, বন উজাড় এবং ভারসাম্যহীনভাবে সেচের মতো কার্যকলাপ মরুকরণকে আরও উৎসাহিত করে। পরবর্তী প্রশ্ন দেখো, চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে 4টে অপশন রয়েছে, তার মধ্যে বাদামি পুলকেশী প্রথম। এই যে পুলকেশী প্রথম, বাদামি ছিল তার রাজধানী, তার জন্য তাকে বাদামি পুলকেশী বলা হয়। দেখো, তার শাসনকাল ছিল কত? 540 থেকে 567। ছিলেন চালুক্য রাজবংশের প্রথম শাসক বাতাপি এবং তাই তাকে তার রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি বর্তমানে মহারাষ্ট্রের কিছু অংশ শাসন করেছিলেন। বর্তমান অর্থাৎ এখন যেখানে মহারাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি সেই অঞ্চলে তার শাসন ছিল। কর্ণাটক পশ্চিমে দক্ষিণাত্য অবস্থিত। পুলকেশী বাতাপি শহর প্রতিষ্ঠা করেছিলেন এবং অসমের যোগ্য সম্পাদনের জন্য তার সার্বভৌম মর্যাদা প্রতিষ্ঠাতা করেছিল। পরবর্তীকালে দেখো, ভারতের সুপ্রিম কোর্টকে নিম্নলিখিত কোনটির প্রহরী হিসাবে বিবেচনা করা হয়? প্রহরী বলতে এখানে গার্ড বা রক্ষক। দেখো, রাজ্য সরকার, সংসদ, ভারতীয় সংবিধান নাকি নির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার। তো এটার জন্য সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের রক্ষক বলা হয় আমাদের সুপ্রিম কোর্টকে। দেখো, পরবর্তী ব্যাখ্যাটা দেখে নাও। ভারতের সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক বা প্রহরী বলা হয় কারণ এর প্রধান কাজ হলো সংবিধানের রক্ষা করা এবং নাগরিকদের মৌলিক অধিকারকে রক্ষা রাখা। কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় বা সে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, আমি আগের দিন ভিডিওতে আলোচনা করেছিলাম মৌলিক অধিকার আমরা দেখেছিলাম 19-এ যেটা আছে, ঠিক আছে। মৌলিক অধিকার তোমার 12 থেকে অ্যাকচুয়ালি 35 পর্যন্ত, কিন্তু তোমার ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে 19-এ তুমি দেখতে পাবে 1 থেকে 6টা, সেইগুলোর মধ্যে যদি বা 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে যদি যে কোনো একটা তোমার যদি ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু তুমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। আর অপরপক্ষে তোমার ডিপিএসপি অর্থাৎ 35-36 থেকে যদি 51 পর্যন্ত যে কোনো একটা তোমার কোনো কিছু ক্ষুণ্ণ হয় বা তুমি সেটা থেকে বঞ্চিত হও তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে না। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্লি চিত্রকলায় প্রথমে একটি আবরণ লাগানো হয়, এটি কী দিয়ে তৈরি করা হয়? তো এটার জন্য সঠিক হতে হবে গেরু কাদামাটি। দেখো, ওয়ার্লি চিত্রকলায় প্রথমে গেরু মাটির একটি স্তর দেখা হয় যা পটভূমির জন্য লাল মাটির মতো রং প্রদান করে। এরপরে সাদা রং দিয়ে চিত্রকলা তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় সমান্তরাল সরকার কোথায় গড়ে উঠেছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় দেশের অনেক অঞ্চলে সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বালিয়া, যেমন ইউপির অর্থাৎ উত্তরপ্রদেশে বালিয়া ছিল এমন একটি অঞ্চল যেখানে সমান্তরাল সরকার গঠিত হয়েছিল। এখানকার সরকারের নেতৃত্বে ছিলেন চিত্তু পান্ডে। বালিয়া ছাড়াও ভারত ছাড়াও আন্দোলনের সময় বাংলার তমলুক, মহারাষ্ট্রের সাতারা, ওড়িশার তালচের এইসব জায়গাতে এইসব সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। যে আমরা পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। তো দেখো কি বলছে, কেন্দ্রীয় সরকার রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসাবে নিযুক্ত করেছেন। তিনি জয়েন করেছেন 11 ডিসেম্বর 2024। এই দিন থেকে 3 বছর জন্য তার মেয়াদ হবে, অর্থাৎ তিনি এই ডেট থেকে পরবর্তী 3 বছরের জন্য এই পদে বহাল থাকবেন। তিনি শক্তিকান্ত দাসকে স্থলাভিষিক্ত করলেন, অর্থাৎ এর আগে এই পদে ছিলেন শক্তিকান্ত দাস, অর্থাৎ 25তম আরবিআই গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। যদি 25তম আসে তাহলে শক্তিকান্ত দাস, আর যদি 26তম আসে তাহলে আমরা দেখব সঞ্জয় মালহোত্রা, যিনি 6 বছর ধরে এই পদে ছিলেন। এর আগে শক্তিকান্ত দাস কতদিন ছিলেন? 6 বছর ছিলেন, কিন্তু মাত্র 3 বছরের জন্য এই পদে থাকবেন। এখন রিজার্ভ ব্যাংক সম্পর্কে আরেকটু জেনে নাও, তথ্য জেনে নাও। প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন 1934 সালের আইন অনুসারে কিন্তু 1935 সালে আরবিআই গঠিত হয়। এর প্রাথমিক সদর শহর ছিল কলকাতা, তবে এখন বর্তমানে এর সদর শহর হয়ে গেছে বা সদর দপ্তর হয়ে গেছে তোমার মুম্বাই, অর্থাৎ হেডকোয়ার্টার। আরবিআই এর এখন 33টি স্থানে অফিস রয়েছে। মালিকানা প্রাথমিকভাবে ব্যক্তিগত মালিকানাধীন ছিল, কিন্তু 1949 সালে এটাকে জাতীয়করণ করা হয়। তারপর থেকে এটা বর্তমানে ভারত সরকার এটাকে নিয়ন্ত্রণ করছে। পরবর্তী প্রশ্ন কি ছিল, সিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? তো এটার জন্য সঠিক হতে হবে উড়িষ্যাতে রয়েছে সিমলিপাল। দেখো, উড়িষ্যা সরকার 24 এপ্রিল 2025 তারিখে সিমলিপালকে ভারতের 107তম এবং ওড়িশার বৃহত্তম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছেন। এর আগে ভিতরকণিকা জাতীয় উদ্যান ছিল ওড়িশার একমাত্র জাতীয় উদ্যান, পরবর্তীকালে 107তম হয়েছে দেশের এবং ওড়িশার দ্বিতীয় বৃহত্তম হয়েছে, এটা প্রথম বৃহত্তম। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শাসক গিরনার পর্বতে অবস্থিত সুদর্শন হ্রদটি পুনরুজ্জীবিত করেছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, রুদ্রদমন নাকি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য?
তো এর জন্য সঠিক উত্তর হবে রুদ্রদমন। দেখো সম্রাট অশোকের নির্দেশে তার মহান গুরু তুষাম্প এই হ্রদটি পুনর্নির্মাণ করেছিলেন এবং শক্তিশালী করেছিলেন। মৌর্য, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যদি এইখানে দেখি, এটা ভারতের যদি ম্যাপ হয়, মগধে রাজ করছিল হচ্ছে মৌর্য বংশ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য আমরা এখান থেকেই বুঝতে পারি তার এই পর্যন্ত কিন্তু শাসন ছিল, কারণ গুজরাটের গির অঞ্চলে কিন্তু একটা সুদর্শন নামে একটা হ্রদ করেছিলেন, সেখানকার জনবাসের বা সেখানকার যে মানুষের জন্য সেচ কাজ যেন সুবিধা হয় এবং কৃষিকাজ তারা করতে পারে এই জন্য। তাহলে এই জায়গাটায় বসে অর্থাৎ পূর্ব ভারতে থেকেও কিন্তু পশ্চিম ভারতে তিনি শাসন করেছেন, এটা তার একটা নিদর্শন আমরা পাই। এই হ্রদটা কিন্তু পরবর্তীকালে অন্যান্য রাজারাও তোমার সংস্কার করেছেন এবং পরবর্তীকালে আরও ওতে উন্নতি করেছেন। যেমন হচ্ছে তার মধ্যে একটা ছিল হচ্ছে দেখো অশোক করেছিলেন, ঠিক আছে, তারপরে করেছিলেন হচ্ছে তোমার রুদ্রদমন করেছিলেন, তারপরে আবার স্কন্দগুপ্তও কিন্তু করেছিলেন। অর্থাৎ হ্রদটা কিন্তু অনেকবার তোমার সংস্করণ করা হয়েছে। তো এক্ষেত্রে দুটোই উত্তর হতে পারে, স্কন্দগুপ্ত হতে পারে আবার রুদ্রদমনও হতে পারে, স্কন্দগুপ্ত হতে পারে রুদ্রদমন। তাহলে তো যে কোনো দুটোর মধ্যে তুমি যেটা করবে সেটাই তুমি অ্যান্সার পাবে এখানে, আর এবং 1 নম্বর পাবে। সারদা সিনহা কোন ভাষায় গান গাওয়ার জন্য তিনি ভারত বিখ্যাত? ভোজপুরি, মৈথিলি, মারাঠি, বাংলা, আসামি এবং বোডো, নাকি হিন্দি আর পাঞ্জাবি? তো এটার জন্য সঠিক হতে হবে ভোজপুরি আর মৈথিলি। দেখো ওখানে ব্যাখ্যাটা কি বলছে। সারদা সিনহা ছিলেন একজন ভারতীয় লোক এবং হিন্দুস্তানি ধ্রুপদী গায়িকা। তিনি বিহারের বাসিন্দা এবং তিনি মূলত মৈথিলি ও ভোজপুরি ভাষায় গান গাইতেন। তিনি বিহার কোকিলা নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, নিরাপত্তা ভাল্ব অর্থাৎ সেফটি ভাল্ব তত্ত্ব ব্যবহার করে কে মধ্যপন্থীদের আক্রমণ করেছিল? লালা লাজপত রায়, গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক, নাকি এও হিউম? দেখো সুরক্ষা ভাল্ব বা সেফটি ভাল্ব তত্ত্বে বলে যে ব্রিটিশরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে 1857 সালে বিদ্রোহের মতো আরেকটি বিদ্রোহের দিকে পরিচালিত করতে দেখেছিল। এই ধরনের পরিস্থিতি এড়াতে কিন্তু চেয়েছিলেন। অর্থাৎ আমরা এই যে 1857 সালে একটা বিদ্রোহ হয়েছিল, যদিও সেটা আমরা সাকসেসফুল করতে পারিনি, এই রকম ঘটনাতে পরবর্তীকালে আর না ঘটে, এই জন্য কিন্তু অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু প্রথমে যে জাতীয় কংগ্রেসটা রয়েছে এখন, সেটাকে কিন্তু তিনি সেফটি ভাল্ব হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে উল্টো ফল আমরা হয়েছে, সেটা আমরা সবাই খুব ভালোভাবে জানি, যারা ইতিহাস আমরা পড়েছি বা আমরা সবাই এই লাইনে যেহেতু আছি সবাই আমরা জানি ব্যাপারটা। তো লালা লাজপত রায় ইয়ং ইন্ডিয়াতে সুরক্ষা ভাল্ব অর্থাৎ সেফটি ভাল্বের তত্ত্ব ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে এটি লর্ড ডাফরিনের একটি মস্তিষ্ক প্রসূত একটা ঘটনা। লালা লাজপত রায় একজন চরমপন্থী ছিলেন, তিনি সুরক্ষা ভাল্বে বিশ্বাস। পরবর্তীকালে দেখো, জাতীয় জনসংখ্যা কমিশন মতে 2029 সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা কত হতে পারে? 1.3 বিলিয়ন অর্থাৎ 130 কোটি, 1.6 বিলিয়ন অর্থাৎ 160 কোটি, নাকি 1.9 বিলিয়ন 190 কোটি, নাকি 2 বিলিয়ন নাকি 200 কোটি? তো এটার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমার দেখো ভারতীয় জনসংখ্যা কমিশনের মতে 2039 সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় 1.6 বিলিয়ন অর্থাৎ 160 বিলিয়নে পৌঁছে যাবে। এটি সরকারি প্রতিবেদন অনুসারে 2035 সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় 1.6 বিলিয়ন হয়ে যাবে এবং সেটা 2060 সাল আস্তে আস্তে আমাদের দেশে দেখা যাবে 1.7 বিলিয়ন, বর্তমানে যে পরিসংখ্যান অনুযায়ী সেটা বলছে। আর এখন তোমার রয়েছে 140 কোটি প্লাস। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশে 3 মে 2025 তারিখে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, নাকি যুক্তরাষ্ট্র? তার জন্য সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় 2025 মে মাসের 3 তারিখে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়ার লেবার পার্টি এই নির্বাচন ঐতিহাসিক জয়লাভ করে এবং প্রতিনিধি পরিষদের 150টি আসনের মধ্যে 94টি আসন জিতেছিল, যা দলের ইতিহাসের সর্বোচ্চ। অর্থাৎ এই যে 150টার মধ্যে 94টা কিন্তু আজ পর্যন্ত কেউ পায়নি। এই জয় নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালনিবাজ, যিনি বিরোধী দলের লিবারেল ন্যাশনাল জোটের নেতা পিটার ডনকে পরাজিত করেছিলেন। এই নির্বাচনের ফলে লেবার পার্টি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার সুযোগ পায় অস্ট্রেলিয়াতে। পরবর্তী প্রশ্ন দেখো, AIKEYEM 2025 অর্থাৎ এটা আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এঙ্গেজমেন্ট অর্থাৎ আফ্রিকা ভারতের মূল সামুদ্রিক সম্পৃক্ততা। ভারত ও আফ্রিকার দেশগুলির মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির জন্য আয়োজিত এই যৌথ মহড়ার সাথে কোন বাহিনী যুক্ত ছিল? বিমান বাহিনী, নৌবাহিনী, নাকি সেনাবাহিনী, নাকি কোস্টগার্ড? তো তোমরা একটু খেয়াল করলে এখানে বুঝতে পারবে অ্যাকচুয়ালি বলতে কি চাইছে। দেখো ওখানে বলছে ভারত ও আফ্রিকার দেশগুলির মধ্যে সামুদ্রিক সহযোগিতা। তোমরা এখান থেকে বুঝতে পারছি মেরিন টাইম যখন হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেখানে বিমান বাহিনী যাবে না, স্থলবাহিনী যাবে না, একমাত্র যাবে সেখানে নৌবাহিনী। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে নৌবাহিনী। তো দেখো কি বলছে, ভারত ও আফ্রিকার সাথে এই যে মহড়াটা হয় সেটা একটা নৌ মহড়া পরিচালনা করেছে। ভারত এবং আফ্রিকান দেশগুলির মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার জন্য এই মহড়াটাই কিন্তু পরিচালিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় কৃষক কমিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটার জন্য সঠিক উত্তর হবে এম স্বামীনাথন। অধ্যাপক এম স্বামীনাথন জাতীয় কৃষক কমিশনের বর্তমান চেয়ারম্যান।
জাতীয় কৃষক কমিশনের 18 নভেম্বর 2004 সালে গঠিত হয়। ভারতের কৃষকদের আত্মহত্যার সমস্যা সমাধানের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। জাতীয় কৃষক কমিশনের মোট 5টি ভিন্ন প্রতিবেদন জমা দিয়েছে। অধ্যাপক এম স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে তাকে বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মূর্তি কোন উপাদান দিয়ে তৈরি ছিল? তামা, পাথর, স্টেটাইট এবং ব্রোঞ্জ। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে স্টেটাইট। মহেঞ্জোদারোর দাড়িওয়ালা পুলিশের মূর্তিটি স্টেটাইট দিয়ে তৈরি। এটি এক ধরনের সাবান পাথর। পরবর্তী প্রশ্ন কী ছিল দেখো, ভার্লি কৃষক আন্দোলন কোন অঞ্চলের সাথে সম্পর্কিত ছিল? দেখো, মহারাষ্ট্রের ওয়ার্লি অঞ্চলে ওয়ার্লি কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। ওয়ার্লি বা ভার্লি যেটা বলবা, এই আন্দোলনে মূলত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষকদের দ্বারা শুরু করা হয়েছিল। কৃষকদের প্রধান দাবি ছিল যে জমিদারের শোষণ থেকে মুক্তি করা, ভূমি অধিকার সুরক্ষা এবং কৃষিতে আরও উন্নতি পদ্ধতি ব্যবহার করতে যারা পায়, এই জন্য তারা কিন্তু সরকারের বিরুদ্ধে এটা বিদ্রোহটা শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের উত্তরতম অংশে অবস্থিত পর্বতশ্রেণীকে কি বলা হয়? আমরা যদি হিমালয় দেখি তো হিমালয় এরকমভাবে 4টা ভাগ দেখতে পাবো, 1, 2, 3, 4টা এরকমভাবে আমরা দেখতে পাবো। তো কি বলছি দেখো, হিমালয়ের উত্তরতম অংশ অবস্থিত নাম হিমাদ্রি। হিমাদ্রি পর্বতমালা বৃহত্তর হিমালয়, অভ্যন্তরীণ হিমালয় নামেও পরিচিত। এটি অবস্থিত অবিচ্ছিন্ন পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গ প্রায় 6000 মিটার উচ্চতায় আছে। এতে মাউন্ট এভারেস্ট, K2, কাঞ্চনজঙ্ঘার মতো সমস্ত প্রধান হিমালয় শৃঙ্গ কিন্তু এখানেই রয়েছে। হিমালয়ের ভাগগুলো একবার দেখে নাও, শিবালিক বা বাইরের হিমালয়, নিম্ন বা মধ্য হিমালয়, তারপরে বৃহত্তর হিমালয়, ট্রান্স হিমালয়, তিব্বত হিমালয়, যেটা পূর্ব পাহাড়, পূর্বাঞ্চল, উত্তর পূর্ব ভারতে পাহাড়ে একটি পরিসর হয়েছে। অর্থাৎ আমরা যদি এরকমভাবে দেখি তো এখান থেকে কিন্তু উত্তর পূর্ব ভারত দিকে এই পর্যন্ত এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা হয়েছিল? 75তম নাকি 73তম নাকি 70তম নাকি 69তম? তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো 69তম। 1991 সালে 69তম সংবিধান সংশোধনী আইন 1991 সালে 69তম সংবিধান সংশোধনী আইন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম পরিবর্তন করে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি রাখা হয়। 1991 সালে ভারতীয় সংবিধানের 60তম সংশোধনীর মাধ্যমে দিল্লিকে পৃথক নাগরিকত্ব হিসাবে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি পরোক্ষ করের একটা উদাহরণ? অর্থাৎ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স। উপহার ট্যাক্স অর্থাৎ গিফট ট্যাক্স, সংস্থাগুলি কর্পোরেট ট্যাক্স, সম্পত্তি কর বা হচ্ছে তোমার ট্যাক্স, পণ্য ও সেবা অর্থাৎ জিএসটি। তো এখানে দেখো জিএসটি বা পণ্য পরিষেবা কর, এটি হলো একটি পরোক্ষ করের উদাহরণ, কারণ এটি শেষ ভোক্তার উপর আপতিত হয়, তবে উপাদান ও বিতরণের প্রতিটি পর্যায়ে ব্যবসাগুলি দ্বারা সংগ্রহ করা হয়। এটার জন্য সঠিক করতে হবে পণ্য ও পরিষেবা কর। তাহলে আর বাদ বাকিগুলো সম্পত্তি কর, কর্পোরেশন ট্যাক্স আর গিফট ট্যাক্স, এগুলো হয়ে যাবে তোমার প্রত্যক্ষ কর। দেখো, প্রত্যক্ষ কর হলো এমন এক ধরনের কর যা পণ্য ও পরিষেবার উপর আরোপিত হয় এবং পরিণামে ভোক্তা কর্তৃক পরিশোধিত হয়। অর্থাৎ আমি একটা জিনিস কিনবো, সেই জিনিসের উপর একটা ট্যাক্স লাগিয়ে দিয়েছি, সেটা যে কিনবে তাকে পরিশোধ করতে হবে। অন্যদিকে প্রত্যক্ষ কর এমন একটা কর যা ব্যক্তি বা সত্তার উপর আরোপিত হয় এবং সরকারি এবং সরাসরি তাদের থেকে পরিশোধিত হয়। পরের প্রশ্ন কি ছিল দেখো, ঠুমরি নির্মিত কোন রাজ্যের লোকসঙ্গীত? তো এটার জন্য সঠিক উত্তরপ্রদেশ। এটি একটি আধা ধ্রুপদী ধারার মূল ধারার ভারতীয় সঙ্গীত। ঠুমরি শব্দ এসেছে হিন্দি শব্দ ঠুকমনা থেকে, যার অর্থ নৃত্যের ধাপগুলি এমনভাবে নাচতে যাতে ঘণ্টা ধ্বনি শোনা যায়। এটি উত্তরপ্রদেশের একটি লোকসঙ্গীত যার প্রকৃতি রোম্যান্টিক এবং কথাগুলি উত্তরপ্রদেশের আধোয়া ও ব্রজ ভাষায় পরিচিত উপভাষা থেকে নেওয়া হয়েছে। এই সঙ্গীতের ধারণাটি মূলত 15 শতকের পর আবিষ্কৃত হয়েছিল। 19 শতকের পর ঠুকুমি আরেকটি রূপের আবির্ভাব ঘটে, যাকে বলা হয় বোল্ড বান্ড। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য পর কে গুপ্ত সাম্রাজ্য শাসন করেছিলেন? অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তর পর সিংহাসনে কে বসেছিলেন? তো দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তর পর তার পুত্র অর্থাৎ প্রথম কুমারগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যের দায়িত্বভার শাসন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সিগুলি কাকে রিপোর্ট করত? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সিগুলি বাংলার গভর্নর জেনারেলের কাছে রিপোর্ট জারি করত। এই আইনের মাধ্যমে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল ঘোষণা করা হয়। অর্থাৎ 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্টটা আসে, সেটাতে বাংলার যে
বাংলার যে গভর্নর ছিল তাকে বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল করে দেওয়া হয়, একটা পদ তাকে উঁচু স্তর করে দেওয়া হয় এই 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রবন্ধ রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে? 36, 37, 38 না 39? তো 37 নম্বর অনুচ্ছেদ স্পষ্ট করে বলা হয়েছে নির্দেশিকা নীতিগুলি আদালত দ্বারা প্রয়োগ করা যেতে পারে না। পরবর্তী প্রশ্ন, শক শাসকরা যারা সিথিয়ান নামে পরিচিত সেটা কোন অঞ্চল থেকে এসেছিল? দেখো, শক শাসকরা যাদেরকে সাকা বা সিথিয়ানও বলা হয় বা শক বলা হয়, তারা মধ্য এশিয়া থেকে এসেছিল। তারা ছিলেন পূর্ব ইরানের যাযাবর মানুষ যারা ইউরোশিয়ান স্টেপ এবং তারিম অববাহিকায় বসবাস করতেন। খ্রিস্টপূর্ব 9 শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দী পর্যন্ত তারা দক্ষিণ ও পশ্চিম ভারতে অভিবাসিত হয়, কিন্তু ভারতের কিছু অংশ তারা শাসন করেছিল। পরে দেখো, অস্মিতা ঋণ যোজনা কোন ব্যাংক কর্তৃক চালু করা একটা বিশেষ ঋণ প্রকল্প? তো এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নারীদের উদ্যোক্তা তাদের ব্যবসা অর্থাৎ নারীদেরকে ছোটো ছোটো ব্যবসা করার জন্য এসবিআই কিন্তু এই ঋণটা চালু করেছে। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটি ভারতের বৃহত্তম সরকারি খাতের ব্যাংক। এটি দেশের প্রাচীনতম এবং সবচেয়ে বিশ্বস্ত ব্যাংকগুলির মধ্যে একটা। 1806 সালে ব্যাংক অফ ক্যালকাটা নামে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পরবর্তীকালে 1955 সালে জাতীয়করণ করা হয় এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ ঘটে। এর সঙ্গে সঙ্গে এসবিআই এর আরও কয়েকটা 3টে ব্যাংকের সাথে মার্জিন করার পর কিন্তু এটা হয়েছে ব্যাংক অফ হিন্দুস্তান প্রথমে ছিল। পরবর্তী প্রশ্ন, 15 বছর বেশি বয়সের ভারতে বেকারত্বের হার কত? তো এটার জন্য সঠিক হতে হবে 3.2%। পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ PLFS অনুসারে 2022-23 সাল অনুসারে এই যে 15 বছর বয়সের বা তার থেকে বেশি ভারতের বেকারত্বের সংখ্যা ছিল হচ্ছে 3.2%। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের 104তম সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? এরকম একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তো ভারতীয় সংবিধানের যে 104তম সংশোধনী 2019 সালে তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণ সম্পর্কিত। এই আইনের অধীনে ভারতীয় সংবিধানের 334 নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল লোকসভা ও বিধানসভায় তপশিলি জাতি এবং উপতপশিলি জাতি অর্থাৎ SC আর STর জন্য সংরক্ষণ মেয়াদ আরও 10 বছরের জন্য বাড়ানো হয়েছে। এর আগে এই সংরক্ষণ অর্থাৎ SC STর জন্য সিটের সংরক্ষণ ছিল হচ্ছে 2020 পর্যন্ত, এটাকে বাড়িয়ে 2030 পর্যন্ত করে দেওয়া হয়েছে। দেখো, তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের মেয়াদ 10 বছর বাড়ানোর পাশাপাশি 104তম সংবিধান সংশোধনীর আইন লোকসভা ও রাজ্যসভা অ্যাংলো ইন্ডিয়ানের জন্য আইন সংরক্ষণ বাতিল করে দেয়। যেমন SC STর জন্য সংরক্ষণ তারা 10 বছর বাড়িয়ে দেয়, ঠিক তারা ইন্ডো অ্যাংলিয়ান যারা ছিল তাদের জন্য কিন্তু সংরক্ষণ বাতিল করে দেয়। পরবর্তীকালে MS ওয়ার্ডে 365 কোনো টেক্সট থেকে ফিজিক্যাল ফরম্যাটিং যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি অপসারণ করতে গেলে কিবোর্ডের কোন শর্টকাটটা তুমি ব্যবহার করবে? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে গেল CTRL প্লাস স্পেস বার। যদি CTRL প্লাস স্পেস বার ব্যবহার করো, টেক্সট থেকে সমস্ত ম্যানুয়াল অর্থাৎ তুমি যেসবগুলো এক্সট্রা তার সাথে করেছিলে, লেখাটাকে বোল্ড করেছিলে, একটু বাঁকাইয়েছিলে, লেখাটাকে বোল্ড করেছিলে, একটু বেঁকিয়েছিলে, বা তুমি ইটালিক করেছিলে বা আন্ডারলাইন করেছিলে, এই সমস্ত কিন্তু আবার মুছে গিয়ে ডিফল্ট একটা ফরম্যাট স্থাপন হয়ে যাবে সেখানে। পরবর্তী প্রশ্ন, স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো এটার জন্য সঠিক হতে হবে 48,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার 5 বছরের জন্য 48,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যার জন্য প্রতিটি শহরে প্রতি বছর 100 কোটি টাকা করে পাবে। অতিরিক্ত তহবিল নিম্নলিখিত এইখান থেকে সংগ্রহ করা হয়। স্মার্ট সিটি মিশন 100টি শহরের জীবনযাত্রার মান উন্নত করার জন্য 2015 সালে চালু করা হয়েছিল। এই মিশনটি জুন মাসে। পরবর্তী প্রশ্ন কি বলছে, 2024 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশ সরকার স্কুল পর্যায়ে কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রীর সীমিত বিদ্যালয় ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা।